কে? কেউ কি আছে? বং ভূতকাস্ট। হ্যালো এভরিওয়ান, আমরা চলে এসেছি আমাদের বং ভূতকাস্টের প্রথম এপিসোড। সো ফার্স্টে হচ্ছে আমাদের কনসেপ্টটা আমি বলি। আমাদের বং ভূতকাস্ট হচ্ছে রিয়েল স্টোরি নিয়ে, যে মানুষের লাইফে এমন অনেক ঘটনাই ঘটে যেগুলো নিয়ে হচ্ছে আমরা কাজ করতে চাচ্ছি। যেমন অনেক ঘটনা বলতে ভৌতিক ঘটনা, যেটা আপনার সাথে হয়ে গেছে বা আপনার সাথে হচ্ছে, এইসব স্টোরি নিয়ে। সো আমাদের সাথে আমাদের গেস্ট আছে আজকে মঈন হাসান প্রিন্স। সো উনি হচ্ছে অলরেডি একটা বিজনেস করতেছে। সো বিজনেসটা হচ্ছে ক্লদিং ব্র্যান্ড নিয়ে। সো আমরা ভাইয়ের কাছ থেকে শুনবো যে ভাই কি কাজ করতেছে বা কি। তো ভাই বলেন আপনার ব্যাপারে। হ্যালো। আমি যেমনটা তুমি বললে, আমার ক্লদিং ব্র্যান্ডের নাম হচ্ছে উৎস বুনন। উৎস বুনন হচ্ছে একটা সাস্টেনেবল ফ্যাশন ব্র্যান্ড। আমরা তো এখনকার দিনে নিশ্চয়ই সবাই জানি যে আহ, আমাদের জল, আমাদের মাটি, আমাদের বায়ুমণ্ডল সব কিছুই নানান ধরনের দূষণের জন্য দিনকে দিন নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ। তো আমরা উৎসব বুনন আমরা যেটা করি, আমরা হচ্ছে ন্যাচারাল কালার নিয়ে কাজ করি। আমাদের আম, আমাদের মাসলিন শাড়ি এবং যে পোশাকগুলো তৈরি হয় সেগুলোতে আমরা একেবারেই সম্পূর্ণ প্লাস্টিক এবং কেমিক্যাল মুক্ত প্রোডাকশন করি। আমি অলরেডি ভাইদের অনেক প্রোডাক্ট দেখছি। সো কালকে আমরা অলরেডি একটা শ্যুট করব ভাইয়ের নিয়ে। সো ইট উইল বি প্রবাবলি লাইক, কালকে হচ্ছে কয় তারিখ হবে আর কি, এটা আমি দিয়ে দিব ডিসক্রিপশনে। সো বাকিটা হয়। হ্যাঁ, কালকে ফটোশ্যুট হবে। আমরা কালকে ফটোশ্যুটের জন্য পুরান ঢাকার কোনো একটা জায়গা বেছে নিব। আমাদের ঢাকার কিন্তু 400 বছরের ঐতিহ্য আছে, এবং পুরান ঢাকায় সেই সেই পুরনো আমলের সেই পুরনো জীর্ণশীর্ণ, যেগুলোর ভিতরে অনেক স্মৃতিময়, অনেক ইতিহাস লুকিয়ে আছে। আমরা চেষ্টা করব যে আমাদের পোশাকের পাশাপাশি ওই অ্যাস্থেটিক পুরনো ঢাকাকে একটুখানি দেখা দিতে। না, সবাই হচ্ছে উচ্চ বুননে চোখ রাখবেন, আর উচ্চ বুনন থেকে অবশ্যই কিনবেন, কারণ এইগুলা হচ্ছে গিয়ে মানে ন্যাচারাল ডায়ের উপরে কাজ করা, যেহেতু খুবই সাস্টেনেবল প্রোডাক্ট অ্যান্ড মানে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি। সো ভাই আমাকে বলতেছিল যে ভাইয়ের লাইফে এরকম স্টোরি বা ভাইয়ের সাথে ঘটে যাওয়া একটা রিয়েল স্টোরি ভাইয়ের কাছে আছে। সো ভাইকে বললাম যে হ্যাঁ ভাই, আমাদের এরকম পডকাস্ট আছে। সো ভাইকে আমরা ইনভাইট করছি অ্যান্ড ভাই বলছে যে ওকে, লেটস গো। সো আমরা স্টোরিতে চলে যাই। হ্যাঁ, আমার কাছে খুব ছোট ছোট দুইটা ঘটনা আমার এই মুহূর্তে মনে পড়তেছে। একটা ঘটনা আমার সাথেই ঘটে, আর একটা আমার ছোট মামার কাছ থেকে শোনা। এটা আমার সাথে ঘটেনি। তো আমরা ফার্স্টে কোনটা শুনবো? প্রথমে আমি আমারটা বলি। আচ্ছা। সেটা হচ্ছে, আমার বাবা একটা ওষুধ কোম্পানিতে কাজ করতেন, উনি রিটায়ারমেন্টে গেছেন। তো তখন ওই ওষুধ কোম্পানিটা ছিল টঙ্গীতে। আমাদের বাসাও তখন টঙ্গী কলেজ গেট বলে একটা এলাকা ছিল। তো আমরা থাকতাম একটা 3 তলা একটা বাসায়। সেই বাসাটার 4তলাটা নির্মাণাধীন ছিল, মানে বাসাটা ওই যে থাকে না যে আন্ডার কনস্ট্রাকশন। তার উপরে 5তলা, 5তলা বলতে ছাদ আর কি। এটা তো 3তলায় থাকতাম আমরা। তো প্রায় সময় কি হতো, অনেক রাতের বেলা 2টা-2:30টার দিকে ছাদের উপর থেকে হচ্ছে একটা ইট দিয়ে যে আওয়াজ করে না, শব্দ করে, টক 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 শব্দ। এবং মনে হইতো কি যে ওই যে নির্মাণাধীন বিল্ডিং গুলোতে ছাদে তো অনেক ইট পড়ে থাকে। মনে হতো যে কেউ এই জায়গা থেকে মানে অনেকগুলো ইট একবার এই পাশে ফেলতেছে, ঠাস ঠাস শব্দ, আবার ওই পাশ থেকে এই পাশে ফেলতেছে, এরকম। তো এরকম 4-5 বার হলো, এরকম হলো, মানে 4-5 রাত। তো হচ্ছে আমি একদিন প্রচন্ড বিরক্ত হলাম। আমার মনে হলো যে কি ঘটনা, যে রাতের বেলা কেন এই কাজটা করতে হবে, সারাটা দিন কি করো তোমরা? তা আমি ভাবতাম যে এই কাজটা কেউ একজন হয়তো করছে প্রতিদিন। ভাই কি কখনো গিয়ে দেখেছি? এইটাই আমি বলবো আর কি। তো হইতেছে, এরকম হওয়ার পরে একদিন আমি আবার একটু বলে রাখি, সেটা হচ্ছে যে আমি একজন বিজ্ঞান প্রিয় মানুষ, এবং আমি ভূত এই বিষয়গুলো এখনো বিশ্বাস করি না। এই ঘটনা ঘটে যাওয়ার পরও বিশ্বাস করি না, বা হয়তো এগুলোর পিছনে কোনো রিজন থাকতে পারে যেটা রহস্যময়। এটা কিভাবে হয়েছে, কেন হয়েছে জানি না, বাট এই তো মানে কিছু কিছু ঘটনা তো ঘটে যেগুলো একটু রহস্য থেকে যায়। তো তারপরে যেটা হলো, একদিন হচ্ছে এরকম খুব শব্দ, মানে শব্দটা না এমন বিকট শব্দ যে শব্দটার ঘুমানো যায় না আর কি। তা আমি খুব অস্বস্তি লাগতেছিল যে এত শব্দ করতেছে। আমি খুব রেগে মেগে গেলাম আর কি। আমি ভাবলাম যে ছাদে এখন যাকেই পাবো খুব আচ্ছা করে বকা টকা দেবো।
তা আমি হইতেছে ছাদে গেলাম, আমি এরকম একটা 3/4 প্যান্ট পরা একটা ঘরে পরার মতো। আমি খুব রেগে মেগে ছাদটাতে উঠলাম। তো আওয়াজটা আসছিল নির্মাণাধীন যে বললাম, আমার ঠিক ওখান থেকে মনে হচ্ছিল আমার। তো উপরে ওঠার পরে হচ্ছে আমি দেখলাম কি যে ছাদে তো কেউ নাই, পুরোটা ছাদই ফাঁকা। আর রাতের বেলা তো রাতের বেলা হওয়ার কারণে একটু কেমন যেন একটু লাগছিল আর কি। এই সময় কি একা ছিল? আমি একা ছিলাম, মানে আমার বাসায় আমার বাবা মা ছিলেন, যার যার রুমে সবাই ভালো ছিলেন। মানে আপনি ছাদে একা গিয়েছিলেন? আমি ছাদে একা গেছিলাম আর এত রাতে। অনেক সাহস। হ্যাঁ। তো প্রথমে যাওয়ার পরে তারপরে আমি আবার, আমার তো মাথায় এটা কিছুই আসে নাই। আমি প্রথমে ভাবলাম কি যে এই শব্দটা করতেছে এবার প্রথমে এর আগে যে 4-5 দিন ধরে শব্দ ছিল, আমার মনে হচ্ছিল ওই যে লেবাররা কাজ করে, হয়তো রাতের বেলা কোনো কাজ করতেছে, কনস্ট্রাকশনের কাজ কিছু। কিন্তু তাৎক্ষণিকভাবে আমার মনে হলো কি যে হয়তো কেউ দুষ্টামি করে কাজটা করে। তো দুষ্টামি যে করে তাইলে সে দুষ্টটাকে খুঁজে বের করতে হবে একে। তারপরে আমি তখন ভাবলাম কেউ লুকায় আছে ছাদে। তা আমার সঙ্গে একটা ফোন ছিল, আমি ওই ফোনের যে টর্চটা ওটা মেরে আমি ছাদের কোনায় কোনায় জানালা এটা দেখলাম। সব জায়গায় দেখার পর দেখি যে কেউ নাই। এবার আমি নিশ্চিত হলাম যে তার মানে হচ্ছে আমি আসতেছি শব্দ পেয়ে কেউ উপরের ছাদে চলে গেছে, একদম উপরেরটায়। পরে আমি একদম উপরেরটাতে উঠলাম। একদম উপরের ছাদে উঠার পরে এতক্ষণ কিন্তু আমার কোনো ভয়টা কিছু লাগে না, আমি সাহসী ছিলাম, মানে কে এটা করতেছে আমি দেখবো। উপরের ছাদে যাওয়ার পরে তখন আমি দেখি পুরো ছাদটা ফাঁকা, আর একটা প্রচন্ড একটা বাতাস টাইপের আসলো, আর আমার তখন শরীরটা একটু ঠান্ডা হয়ে গেল, ভারী হয়ে গেল। আমার তখন একটু ভয় লাগলো। আর তাৎক্ষণিকভাবে আমি ছাদের ভিতরে চলে আসার পরেই খুব একটা বাতাসের মতো হচ্ছিল, আর ধাম করে একটা শব্দ হয় যে ছাদের একটা গেট থাকে না, ওই যে স্টিলের একটা গেট, ওই গেটটার মধ্যে খুব জোরে একটা বিকট শব্দ হলো। তখন আমি মারাত্মক ভয় পেয়ে গেলাম এবং আমি এক নিঃশ্বাসে এক দৌড়ে মানে ওই যে 2টা সিঁড়ি নেমে বাসা চলে আসছে। আমার খুব হার্টবিট খুব ধুকধুক করছিল আর কি। সত্যি কথা বলতে খুব ভয় পেয়ে গেছিলাম আর কি। না, এরকম আসলে অনেক কিছুই আছে আমাদের মানে পৃথিবীতে, যেগুলো সায়েন্স এখনো হচ্ছে গিয়ে এটার কোনো সলিউশন দিতে পারেনি। তো আসলে আমার কথা হচ্ছে গিয়ে আমাদের পৃথিবীতে পজিটিভ এনার্জি আর নেগেটিভ এনার্জি অনেক কিছুই আছে। তো আপনি এটা বুঝবেন, যদি কোনো খারাপ জায়গা বা পজেস কোনো জায়গায় যখন আপনি যাবেন, আপনি দেখবেন যে আপনার শরীর অনেক ভার হয়ে গেছে, আপনি ফিল করবেন সেটা। আসলে এটাই ভাইয়ের সাথে হয়েছিল। সো আমরা ভাইয়ের সেকেন্ড গল্পে চলে যাব। এটা হচ্ছে ভাইয়ের মামার সাথে ঘটেছে। হ্যাঁ, আর প্রথম ঘটনাটার একটা জিনিস একটু বলতে চাই, সেটা হলো যে ওই বিল্ডিংটাতেই আমার একটা বন্ধু ছিল, আমার সমবয়সী, মানে আমরা একই ক্লাসে পড়তাম। ওই বন্ধুটার সঙ্গে আমি গল্পটা পরদিন শেয়ার করি। আমাদের টঙ্গীতে যে বাসাটা ছিল, যেটা ছাদের যে শব্দের কথা বললাম, ওই ভবনটা নির্মিত হয় হচ্ছে একটা কবরস্থানের উপরে। এখানে অনেক ইয়ে ছিল। তো অনেক স্টোরি আমার কাছে আছে যেগুলো হচ্ছে কবরস্থানের উপরে হয়েছে, এরকম অনেক ঘটনা যেগুলো হচ্ছে আসলে উচিত না। আমাদের ধর্মীয় দিক দিয়েও বলা হয়েছে যে কবরস্থান বা শ্মশানের আশেপাশে কোনো বিল্ডিং না তুলতে, কারণ এগুলো জায়গা অলরেডি অনেক পজেস বা নেগেটিভ এনার্জি বা পজিটিভ এনার্জি যাই বলি না কেন, ওইসব অনেক কিছু ইনসিডেন্ট ওইখানে হয়ে থাকে। সো ভাইয়ের সাথে যেটা হয়েছিল ওইটার জন্যই হয়তো বা। দ্বিতীয় গল্পটা হয় আমার ছোট মামার কাছ থেকে। আমি গল্পটা শুনি। আমার নানু বাড়ি হচ্ছে ভোলা জেলা। আমার নানু বাড়িটা যেখানে ওইটা হচ্ছে দৌলত খান উপজেলা বলে, আর গ্রামের নাম হচ্ছে ভবানীপুর। আমি মামার কাছ থেকে যে সময় গল্পটা শুনি, আমি একটু ভোলার পরিবেশ এবং ওইখানকার সম্পর্কে একটু বলতে চাই। গল্পটা যখনকার সময় কথা বলছি আমি, ভোলা হচ্ছে একটা নদী ভাঙন প্রবণ একটা এলাকা, প্রচন্ড নদী ভাঙন হয়। নদীর পাড়ে দাঁড়ালে, এখন আমি দাঁড়ায় আছি যেখানে, কিছুক্ষণ পরেই ওই মাটিটা ভেঙে নদীতে পড়ে, এরকম প্রচন্ড নদী ভাঙন প্রবণ। আর হচ্ছে সেখানে পদ্মা নদীর মাঝি যদি কেউ পড়ে থাকেন, মানিক বন্দ্যোপাধ্যায়ের ওই পদ্মা নদীর মাঝির যে জেলে পাড়ার জীবন, ওইটা এরকম খুবই হতদরিদ্র মানুষ, মাটির বাড়ি, একদম গ্রামীণ পরিবেশ, জেলে পাড়া, সব জায়গায় হচ্ছে সবাই যে মাছ ধরার যে নৌকো, তারপরে হচ্ছে জাল বুনছে, এরকম একটা পরিবেশ আর কি। তো আমার ছোট মামা হচ্ছেন, উনি একটু রাজনীতি করতেন, তারপর হচ্ছে ওনাদের মাছের ব্যবসা ছিল। তো মামা হচ্ছেন উনি ওই যে মাছের আড়ত বলে,
তুই মাছের আড়তে মাছ যখন ট্রলার আসে এই মাছের বিক্রি কিনি এগুলো করতে করতে মধ্যরাত হয়ে যায়। তো মামা প্রায় সময়ই রাত হয়, উনি তার নানু হচ্ছেন ওনার খাবার দাবার সব ডাইনিং টেবিলে রেখে দেয়, উনি একা একা এসে খেয়ে না। একদিনের ঘটনা, মামা হচ্ছে বাসা ফিরে আসতেছে, ওনার বলে রাখি ওনার হাতে কয়েকটা মাছ ছিল, মাছ হাতে নিয়ে উনি বাসায় আসতেছেন আর কি, নানুর বাড়িতে। আর ভোলাতে ওই ভবানীপুর গ্রাম বা ওইখানকার প্রতিটা মানুষের হাতে একটা করে টর্চ লাইট থাকে। ওই টর্চ এটা গ্রাম অঞ্চলে খুবই একেবারে কমন, খুবই common। 3 ব্যাটারির একটা পাওয়ারফুল টর্চ, আমাদের যে স্টিলের প্রত্যেকের হাতে একটা করে টর্চ থাকে। তো হচ্ছে ওই টর্চ, ওই ব্যাটারি গুলো যখন চার্জ কমে আসে তখন টর্চের আলোটাও কমে যায়। তো যেই দিনের ঘটনা বলছি ওই দিন মামার হচ্ছে টর্চটা জ্বলছিল কিন্তু ওই ব্যাটারির ক্যাপাসিটি কম থাকার কারণে খুব দূরে আলো যাচ্ছিল না, অল্পটুকুন পথে দেখতে পাচ্ছিলেন। তো উনি ফিরে আসতেছেন, তারপরে হচ্ছে এইটা হচ্ছে মাটির রাস্তা এবং অনেকখানি পথ আর কি। উনি হেঁটে আসতে আসতে অনেক দূর পথ আসার পরে উনি একটা অর্থাৎ উনি ওনার কর্মস্থল থেকে নানু বাড়ি পর্যন্ত মধ্যপথে আসার পরে উনি দেখতে পান যে একটা ছোট একটা বাচ্চা একটা গাছের নিচে দাঁড়িয়ে আছে, হাফ প্যান্ট পরে, মানে দূর থেকে দেখে মনে হচ্ছে ছোট একটা বাচ্চা। রাত ছিল, অনেক রাত, 3টা বাজে এরকম কোনো রাত। তো একটা ছোট বাচ্চা দাঁড়ায় আছে, আর উনি তো উনি বাচ্চাটাকে ডাকার পরে উনি দূর থেকে একটু বাচ্চাটার সাথে কথা বলার চেষ্টা করছে। বাচ্চাটাকে বলছে গ্রামের আঞ্চলিক ভাষা, কি তুমি এত রাত্রে এখানে কি করো, এরকম কিছু একটা বলছে। তো ওই বাচ্চাটা বলতেছে যে ফুল নিবেন, হাতে কিছু একটা ছিল ফুল টাইপের, হয়তো অন্ধকার দেখা যায়, ফুল নিবেন। তখন মামা তো কিছু বলেন নাই, উনি তখন ওই বাচ্চার গলার কণ্ঠস্বর, আর আমি আসলে ঠিকঠাক বলতে পারছি না, মানে একটু ভুতুড়ে লাগছিল আমার কাছে, অস্বাভাবিক লাগছিল। এটা হয় গিয়ে যে নর্মাল আমরা যেমন কথা বলি, ওদের ভয়েস, মানুষ বলে যে ওদের ভয়েস অনেক ভারী হয়। হ্যাঁ, ভারী একটা ভয়েস, মানে একটা বাচ্চার শরীর কিন্তু একটু ভারী একটা কণ্ঠ। তারপরে হচ্ছে মামা একটু আসলে আমার কাছে অস্বাভাবিক লাগে, উনি তখন আর পিছনে ফিরে না তাকিয়ে উনি হচ্ছে একটু জোরে জোরে পা ফেলে হাঁটা শুরু করে। তারপরে উনি অনেকটুকু হাঁটার পরে উনি আবার দেখতে পান যে উনি যেই পথ পার হয়ে আসছেন একই পথ উনি আবার পার হতেছেন, এবং একই পথ পার হইতে 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 উনি আরো কিছুক্ষণ পরে উনি দেখতে পান আরো কিছু দূর পরে ওই একই গাছ, একই বাচ্চা দাঁড়ায় আছে। তখন ওনার হচ্ছে শরীর ছেড়ে দেয় এবং পরে উনি সেন্সলেস হয়ে যান। এরপরে হচ্ছে গ্রামের বোধহয় অন্য কোনো মানুষ ওনাকে না, আমি নিজেও গ্রামে বিলং করি, সো বলা মানে লোককথা আর কি আগে থেকে, যে রাত্রেবেলা কখনো মাছ নিয়ে যাইতে নাই খোলা মাঠে বা কোনো বন্দরে বা গাছের নিচে, কারণ ওই সময় হচ্ছে গিয়ে অনেক মানে খারাপ জিনিস, আর সবাই জানে ভূত প্রেত বা জিন যাই বলি না কেন সবার হচ্ছে গিয়ে মিষ্টি মাছ এইসব জিনিস অনেক পছন্দ। তো আসলে ওইটি আমার গুজবাম হচ্ছিল আসলে, আমি লাস্টের স্টোরিটা খুবই সো ভাইয়ের সাথে আর কখনো এরকম কোনো ইনসিডেন্ট হয়নি? আমার সাথে প্রথমত হচ্ছে আমি সবকিছুরই একটা বৈজ্ঞানিক একটা উত্তর খুঁজি, ব্যাখ্যা খুঁজি যে এটা কেন হচ্ছে, এটা নিশ্চয়ই। আর আমি প্রথমেই না যে কোনো রহস্যর আমার মনে হয় যে প্রশ্নের পিছিয়ে প্রশ্ন করলে একটা জিনিসকে ধারাবাহিকভাবে যদি অবজারভেশনে রাখা যায় হয়তো তার কিছু রহস্য উন্মোচন করা সম্ভব হয়। আমার সাথে সরাসরি ভুতুড়ে কিছু কখনো ঘটেনি, তবে আমার বন্ধু বা অনেক লোক মুখে আমি অনেক ধরনের, বিশেষ করে গ্রামীণ জীবনে যারা ছিলেন তাদের কাছে অনেক অলৌকিক ঘটনার গল্প শুনছি। তো আজকে হচ্ছে ভাইয়ের সময় কম, সো ভাইকে আমরা বিদায় দিব। যদি আপনার ভাইয়ের গল্প পছন্দ হয়ে থাকে তো আপনারা কমেন্ট করবেন যে আপনারা ভাইকে আবার দেখতে চান, তাহলে অবশ্যই আমরা ভাইকে ইনভাইট করব যে আমাদের সাথে আবার জয়েন করার জন্য। অ্যান্ড হচ্ছে আজকে ভাইকে আমরা বিদায় দিচ্ছি, অ্যান্ড আশা করি ভাইয়ের সাথে আর এরকম কোনো ঘটনা না ঘটুক, বা ভাই কখনো যাতে এরকম কোনো কিছু ফেস না করুক। যদি ফেস করে থাকে কোনো সমস্যা নেই, আমাদের জন্য ভালো। ভাই হচ্ছে আমাদেরকে আরো নতুন নতুন গল্প আমাদেরকে উপহার দিতে পারবে। অ্যান্ড এটা বলেই হচ্ছে আজকে বিদায় নিচ্ছি, ধন্যবাদ। অ্যান্ড হচ্ছে গিয়ে বং ভূতকাস্টে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন, অ্যান্ড অবশ্যই আমাদের পেজ ফলো দিবেন অ্যান্ড লাইক করবেন। সো থ্যাংক ইউ।